হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেস্টু অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা পেয়ে গেছি প্রিয়াংশু দাসকে এনআইটি দুর্গাপুর থেকে। আমরা একটা ছোটোখাটো পডকাস্টে এখানে ভিডিওটা শ্যুট করছি এবং তোমাদের জন্য কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে আসার চেষ্টা করছি। এই ভিডিওটা পুরো যদি তুমি এনআইটি দুর্গাপুরে পৌঁছতে চাও এবং এনআইটি দুর্গাপুরে কিভাবে অ্যাডমিশন নিতে পারো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা জানবো প্রিয়াংশুর যেই জার্নি, সে কিভাবে যেই দেওয়ার মাধ্যমে জোসা কাউন্সিলিং করে এনআইটি দুর্গাপুরে পৌঁছালো এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম এনআইটি দুর্গাপুরের ফেস্ট, সাথে সাথে এনআইটির বিভিন্ন রকম দুর্গাপুরের যে কালচারাল ফেস্টের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্লাবস, কতগুলো ক্লাবস আছে, ক্লাবসে পার্টিসিপেট করতে গেলে কি করতে হয় বা কিছু ক্রাইটেরিয়া থাকে কিনা, এরকম বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে পুরোটা দেখো। প্রথমেই আমরা চলে যাব প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু, তুমি যদি নিজের ছোট করে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও। বন্ধুরা, আমার নাম প্রিয়াংশু দাস এবং বর্তমানে আমি একজন ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট ছাত্র এনআইটি দুর্গাপুরে এবং আমি আমার হাই স্কুলিং জলপাইগুড়ি জেলা স্কুল থেকে করেছি। আর লাস্ট ইয়ারে আমি 2023-এ ডাব্লিউবিসি এবং জেএমএস দুটোই দিয়েছিলাম এবং দুটো এক্সামে ক্র্যাক করার ফলে ভালো র্যাঙ্কের সঙ্গে আমি জেএমএস এর র্যাঙ্কের থ্রুতে এনআইটি দুর্গাপুরে অ্যাডমিশন নিই এবং বর্তমানে আমি একজন এনআইটি দুর্গাপুরের ছাত্র। ধন্যবাদ প্রিয়াংশুকে। প্রিয়াংশু, আমি প্রথমেই জানতে চাইবো যে এনআইটি দুর্গাপুরটা ঠিক কোন জায়গায়, মানে কোন জায়গায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গে। তো সেটা ঠিক কোন জায়গায়, কিভাবে যেতে হবে, বাসে বা ট্রেনে করে যদি যাই? তো হাওড়া স্টেশন থেকে কোথা থেকে কিভাবে যেতে হবে? সবার প্রথমে যদি কেউ কলকাতা থেকে দুর্গাপুরে আসতে চায় তাহলে সবার প্রথমে তাকে আসতে হবে হচ্ছে আহ কলকাতা হাওড়া স্টেশন থেকে সবার প্রথমে বর্ধমানে আসতে হবে। আর বর্ধমানে আসার পরে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে নিয়ে বর্ধমান থেকে 1 ঘন্টা লাগে, নিয়ারলি 1 ঘন্টা লাগে বর্ধমান থেকে তারপর দুর্গাপুর পৌঁছাতে হয়। কারণ বর্ধমান একদম সেন্ট্রাল বর্ধমানে হচ্ছে দুর্গাপুর সিটিটা অবস্থিত না, তার ফলে হচ্ছে ওখান থেকে 1 ঘন্টা লাগে পশ্চিম বর্ধমানের থেকে যেতে লোকাল ট্রেনে। আচ্ছা। আহ, তার মানে শহরের যে প্রপার শহরে ঠিক নয়, মানে সেন্ট্রালে নয়, একটু ভেতরের দিকে, তাই তো? একটু ভেতরের দিকে, মানে ওখান থেকে শহরে যেতে গেলেও মানে কলেজের ক্যাম্পাসের বাইরে মানে মেন গেটের থেকে যদি কেউ শহরের দিকে যেতে যায় কম বেশি 5 থেকে 10 মিনিট তো লাগবে। ওকে, ওকে। তো এরপরে আমরা চলে আসবো যে এনআইটি দুর্গাপুরের ক্যাম্পাসটা মানে কত বড়, কত স্কোয়ার কিলোমিটারের মধ্যে, এবং তুমি ভেতরে মানে কি কি পাবে যদি কেউ, কোনো স্টুডেন্ট এনআইটি দুর্গাপুরে যায় বা সেখানে থাকতে চায়, হোস্টেলে অবশ্যই থাকতে হবে। তো তারা কি কি পাবে ভেতরে, কি কি সুযোগ সুবিধা আছে? বলতে এনআইটি দুর্গাপুরের যদি বলে যে হচ্ছে কতটুকু জায়গা অবস্থিত, তাহলে বলতে গেলে 127, নিয়ার অ্যাবাউট 190 একর জমির উপরে ওটা অবস্থিত। তা বলতে গেলে নিয়ারলি এক্স্যাক্টলি বলতে গেলে 187 একরের উপরে হচ্ছে 187 একরের উপরে হচ্ছে ওটা এনআইটি দুর্গাপুরের ক্যাম্পাসটা অবস্থিত। এবং এনআইটি দুর্গাপুরের সম্বন্ধে বলতে গেলে তা ক্যাম্পাস তো খুবই ভালো, খুব মানে সবুজ গাছপালাতে চারিদিকে ভরা। এবং তারপরে দেখতে গেলে এনআইটি দুর্গাপুরের মেন গেট দিয়ে যদি আমি ঢুকতে চাই, একটা কলেজে তো অনেক গেট থাকে, তারপরে মেন গেট দিয়ে যদি ঢুকতে চাই মেন গেটের সামনে ঢোকার পরেই আমরা একটা বড় মাঠ দেখতে পারবো যার নাম হচ্ছে লর্ডস। আমাদের এনআইটি ক্যাম্পাসে মেইনলি দুটা মাঠ আছে, মানে প্লেগ্রাউন্ড বলতে গেলে। একটাতে জেনারেলি টেস্ট কন্ডাক্ট, যত সব কলেজের টেস্ট হয় বড় বড় সব টেস্ট কন্ডাক্ট করা হয়। আর একটা প্লেগ্রাউন্ড যত সব আমাদের স্পোর্টস এর যেসব ধরনের স্পোর্টস, যেমন ইন্টার এনআইটি হয়, ইন্টার ফুটবল, ইন্টার বাস্কেটবল, যেসব ধরনের, ওখানে একটা অনেক বড় মাঠ আছে তার নাম ওভালস। আর ওখানে হচ্ছে সব মানে গেম, যত ধরনের গেম, ইন্টার এনআইটি বা যে কোনো ধরনের গেম কন্ডাক্ট করা হলে ওখানে। আর আরেকটা মাঠ আছে তার নাম হচ্ছে প্লেগ্রাউন্ড, যেটাতে নর্মালি আমরা খেলি জেনারেলি, কিন্তু ওটা আসলে ফেস্টের জন্যই বানানো হয়েছে। তার ফলে ওটাতে যত সব আমাদের কালচারাল ফেস্ট, টেক ফেস্ট এবং যত ধরনের ক্লাবের ছোটখাটো যত সব ফেস্ট গুলো থাকে সব ওগুলো ওখানেই করানো হয়, লর্ডসে। তাই আমাদের এনআইটি দুর্গাপুরে বলতে দুটো প্লেগ্রাউন্ড আছে, একটা লর্ডস আর একটা ওভালস। লর্ডসটা হচ্ছে আমরা জেনারেলি ফেস্টের জন্য আমাদের ইউজ করা হয়, এবং হচ্ছে ওভার্সটা হচ্ছে আমাদের জেনারেলি যেসব মানে খেলাধুলো বা হচ্ছে কোনো ইন্টার এনআইটি ম্যাচ হলো, ফুটবল, ক্রিকেট, তো ওসব খেলা হয় ওখানে। আর বলতে গেলে যদি ক্যাম্পাসের ভেতরে যদি বলা হয়, ক্যাম্পাসের ভেতরে
অনেকগুলো হচ্ছে বলতে আহ মানে স্টেশনারি শপ হবে, যেখান থেকে স্টুডেন্টদের কোনো কলেজের বাইরে যেতে হবে না স্টেশনারি কিছু কেনার জন্য, পেন পেন্সিল বা কপি, পেপার বা জেরক্স এর কোনো সমস্যা হলে সবকিছু করতে পারবে। তারপর হচ্ছে বলতে গেলে আমাদের কলেজে হচ্ছে কারো যদি কোনো মানে ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে, কলেজের ভিতরে ফাস্ট ফুডের দোকান অনেকগুলো আছে, 3টা থেকে 4টা। তারপর বলতে গেলে যদি কেউ বলে যে মানে এক ধরনের বলতে গেলে পার্কের, আমরা যেমন যদি বলি পার্কের মতো একটা যদি ভাইব যদি তৈরি করতে হয়, তো পার্কের জন্য আমাদের নেসক্যাফে বলে ওখানে একটা আহ, বলতে বসার জায়গা আছে, যেখানে বসলে মনে হবে পার্কের মতোই, যদিও পার্ক না তবুও পার্কের মতোই মনে হবে। তারপরে এইগুলোই। আর প্রতিটা ডিপার্টমেন্টই খুব ভালো, প্রতিটা ডিপার্টমেন্টের প্রফেসরও খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে যদি বলা যায় হোস্টেল, হোস্টেল তো সবগুলোই ভালো, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে বলতে গেলে আমাদের যা শুনেছি, আমাদের গোটা এনআইটি দুর্গাপুরে সেকেন্ড ইয়ারের বয়েজ হোস্টেলটা সবচেয়ে ভালো, বেস্ট। ওটার নাম হচ্ছে হল 14, আর আমরা যেটা ফার্স্ট ইয়ারে থেকে এসেছি ওটা হচ্ছে হল 11। হল 11টা ভালো, কিন্তু হল 14টা সবচেয়ে ভালো। আর অনেকগুলো হোস্টেল আছে, হোস্টেলে কোনো থাকার কোনো অসুবিধা হয় না, আর সবকিছুই ফেসিলিটি হোস্টেলে সবকিছুই মানে অ্যাভেল করা যায়। এটাই ছিল। আচ্ছা, তো খুবই তোমার থেকে অনেক কিছুই জানতে পারলাম এনআইটি দুর্গাপুরের ব্যাপারে। এবং একটা খুব মজাদার কথা, সেটা হচ্ছে আইআইএসটি শিবপুরেও দুটো মাঠ আছে এবং দুটোর নামই লর্ডস এবং ওভাল। তো এটা একটা খুব মজাদার তথ্য যেটা আমি জানতে পারলাম তোমার থেকে। এরপরে আমি তোমার থেকে জানতে চাইবো আহ, যে এনআইটি দুর্গাপুরের যে আমরা সকলেই জানি যে আহ, এবারে এনআইটি দুর্গাপুর, তুমি যদি বলো সবাইকে যে এবারে কত র্যাঙ্ক করেছে এনআইআরএফ র্যাঙ্কিং। এনআইআরএফ র্যাঙ্কিং বলতে গেলে 43rd ইঞ্জিনিয়ারিং এ, আর 19th হচ্ছে ওভারঅল, মানে সায়েন্স টেকনোলজি প্লেসমেন্ট সবকিছু নিয়ে, মানে যেটা এনআইআরএফ তৈরি করা। ওভারঅল র্যাঙ্কিং টপ 100 এ আছে। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং যদি গোটা অল ইন্ডিয়াতে বলা হয়, এনআইআরএফ র্যাঙ্কিং হচ্ছে 43। সব এনআইটি দের মধ্যে 9th নম্বরে স্ট্যান্ড করে এনআইটি। একদম, তো একটা মানে টপ এনআইটিস এর মধ্যে টায়ার ওয়ান, হ্যাঁ হ্যাঁ বলো। মানে টায়ার ওয়ান এনআইটিস এর মধ্যে, টায়ার ওয়ান এনআইটিস এর মধ্যে এটা লাই করে। একদম, তো আমি যেটা বলছিলাম যে যেমন প্রিয়াংশু বললো যে এটা একটা টায়ার ওয়ান এনআইটি, এবং এই এনআইটিতে সবাই যেতে চায়, অনেকেই এটাকে রেকমেন্ড করে যে এনআইটিতে যাও। খুব ভালো, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম, মানে একমাত্র এনআইটি, যদিও আইআইএসটি আছে, যদিও সেটাকে এনআইটি বলা, এনআইটি লিস্টের মধ্যে রাখলেও এনআইটি তো নয়, তবে এনআইটির লেভেলেই, কিন্তু তাও এনআইটি যেহেতু, তাই জন্য এটাকে বেশি মানে আইআইএসটির থেকেও হয়তো ওপরে দেওয়া হয় যদি কেউ আদার স্টেট থেকে আসে। আমি আশা করছি ঠিক বলছি প্রিয়াংশু। হুম হুম। সবসময় এনআইটি দুর্গাপুরকে আমি আগেরবার কাউন্সিলিং করেছিলাম, তা বলতে মানে আমার কিছু বন্ধু বাইরের স্টেটে আছে, তা সবাই প্রেফার করে আইআইটি খড়গপুরের পরে এনআইটি দুর্গাপুরই চুজ করছে, একদম, তারপর তো আইআইটি শিবপুরকে করে দিন। আইআইএসটি, কারণ মানে অনেকেই মনে করে যে আইআইএসটি মানে তো এটা তো এনআইটি নয়, মানে এটা একটা মিসকনসেপশন আছে, যদিও সেটা সবার মনে একটা সবার 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 মনে এটা একটা ধারণা আছে যে ওটা একটা জিএফটিএ বা সিএফটিএ ভাবে সবাই, কিন্তু ওটা তো একদম এনআইটির মধ্যেই ধরা হয়। একদম, তো সেটা আমি বলতে চাই যে এটাকে এনআইটি তো বলা হয় না, কিন্তু এনআইটির লিস্টের মধ্যে রাখা হয়। এবার সেই আমরা আর্গুমেন্টে যেতে চাই না যে এটা এনআইটি হবে কি হবে না, বা পরবর্তীকালে এনআইটি নামকরণ করা হবে কিনা। তবে আলটিমেটলি দুটো আইআইএসটি এবং এনআইটি মোটামুটি একই লেভেলে, এনআইটি দুর্গাপুর, কিন্তু তাও এনআইটিকে বেশি প্রেফার করা হয়, এনআইটি দুর্গাপুরকে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, এরম মানে সকলে ভাবে, আদার স্টেট থেকে মেনলি যারা আসে, যে সকল স্টুডেন্টরা, তো তাদের ক্ষেত্রে মেনলি এটা প্রেফার করা হয়। যাই হোক, তো আমি এনআইটি দুর্গাপুরের সম্বন্ধে তো মোটামুটি প্রিয়াংশু ভালোভাবেই বলেছে, তোমরা আশা করছি বুঝেছো। আম, এবং এনআইটিতে পড়ার একটা সুবিধা, মানে এবার একটা আমি প্রসঙ্গে আসবো প্রিয়াংশু, যে যাদবপুর ইউনিভার্সিটি যদি কেউ প্রেফার করতে চায়, তাহলে, বা যাদবপুর আর এনআইটি দুর্গাপুরের মধ্যে যদি একটা কম্প্যারিজন হয়, তাহলে সেখানে তুমি কি বলবে যে কোনখানে যাওয়া ভালো হবে, বা যাদবপুরে যাওয়া ভালো হবে না এনআইটিতে যাওয়া মানে বেটার হবে, কি বলতে চাইছো? তো বলতে গেলে এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, কেউ বলবে যাদবপুরে যাওয়া ভালো, কেউ বলবে এনআইটি দুর্গাপুরে যাওয়া ভালো। কিন্তু আমি যদি বলি পার্সোনালি এনআইটি দুর্গাপুর অনেকটা ভালো, কারণ যদি আমি মানে প্রতিটা পয়েন্ট যদি আমি হচ্ছে কম্পেয়ার করি, আই থিঙ্ক যাদবপুর লিডস সবকিছু, যাদবপুর এনআইটি দুর্গাপুর লিড করে যাদবপুরের উপরে বলতে গেলে। তা সেটা যদি দেখা যায় যে সবার প্রথম পয়েন্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার,
ইনফ্রাস্ট্রাকচার আমাদের এনআইটি দুর্গাপুরের যতটা ভালো বা যতটা মানে আমরা হাই ফাই ইনফ্রাস্ট্রাকচার দেখি, যাদবপুরের ক্যাম্পাসে অত ভালো ইনফ্রাস্ট্রাকচার আমরা পাবো না। তার ফলে এখানে তো দুর্গাপুরই লিড করছে। তারপর আরেকটা দেখতে গেলে প্লেসমেন্টের দিক থেকে, প্লেসমেন্টের দিক থেকে দেখতে গেলে এনআইটি দুর্গাপুর আর যাদবপুরের প্লেসমেন্ট অলমোস্ট সেম। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, যাদবপুর আর এনআইটি দুর্গাপুরের মধ্যে যে জিনিসটা তফাৎ, যাদবপুরের ছাত্ররা বেশিরভাগ প্লেসমেন্টের দিকে চলে যায়, আর এনআইটি দুর্গাপুরের ছাত্ররা মানে প্লেসমেন্টের দিকে সবাই চলে যায়। আমি বলবো না ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু সবাই তো প্লেসমেন্ট দিয়ে যাবে, কিন্তু অনেকজন আছে যারা হায়ার স্টাডিজ পার্সিউ করতে যায়, কেউ ফরেনে চলে যায় এমএস করতে বা এমটেক করতে, বা কেউ আইআইটি তে চলে যাচ্ছে কোনো ভালো আইআইটি তে গেট দিয়ে এমটেক করতে। তারপরে প্লেসমেন্ট রেটটা রিলেটিভলি বলতে গেলে এনআইটি দুর্গাপুর একটু পিছিয়ে থাকে যাদবপুরের থেকে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ দেখতে গেলে এনআইটি দুর্গাপুর সব দিক থেকে লিড করছে। এবার আরেকটা জিনিস দেখা যায়, এনআইটি দুর্গাপুর একটা সেন্ট্রাল বলতে গেলে কলেজ, মানে কেন্দ্রীয় সরকার। আর আরেকটা দিক থেকে যাদবপুর একটা স্টেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি হওয়ার ফলে তারপরে যাদবপুরকে মানে যেহেতু সেন্ট্রাল একটা ইউনিভার্সিটি বা সেন্ট্রাল এনআইটি যেহেতু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেন্ট্রালি গভর্ন বলতে গেলে যে জিনিসটা, যেহেতু তার ফলে এনআইটি কে ছাত্ররা জেনারেলি বেশি প্রেফার করে অ্যাজ কম্পেয়ার টু যাদবপুর। কিন্তু কেউ যদি মনে করে যে আমার কিছু লাগবে না, খালি প্লেসমেন্ট লাগবে, তাহলে যাদবপুর ইজ দ্য বেস্ট আমি বলবো এনআইটি দুর্গাপুর। কিন্তু কলেজ লাইফ, ক্যাম্পাস লাইফ প্লাস যদি কেউ বলে আমার প্লেসমেন্ট লাগবে, আমার হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, তাহলে আমি বলবো এনআইটি দুর্গাপুর বেস্ট। তার ফলে যাদবপুর আর এনআইটি দুর্গাপুর কম্পারিজন কোনোভাবে হয় না, কিন্তু মানে পয়েন্ট হিসাবে দেখতে গেলে কিছু পয়েন্ট এর বেশি, এর কম, এর কম, এর বেশি, ভাইস ভার্সা এরকম করে চলে দুটো কলেজ। একদম, মানে আমি এটাই অ্যাড করার চেষ্টা করব যে এইটা যে কম্প্যারিজন যারা করেন বা যারা এই ধরনের কিছু সার্চ করে ইউটিউবে সার্চ করেন, তো তারা যদি এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে যাদবপুর হচ্ছে প্লেসমেন্ট ওয়াইজ যদি কেউ দেখতে চায় তাহলে তাদের জন্য বেস্ট হবে, মানে সেটা আইআইএসসি থেকেও বেটার হবে, এনআইটি দুর্গাপুরের থেকেও বেটার হবে, ইভেন যে কোনো ডাব্লিউবিজে এর উপর যে কোনো কলেজ কেউ যদি পায় তার উপর বেটার হবে। কিন্তু যদি কেউ হায়ার স্টাডিজের দিকে যেতে চায়, মানে সবসময় তো প্লেসমেন্টটা ম্যাটার করে না, মানে অনেক স্টুডেন্টরা এমনই চায়, নিশ্চয়ই প্রিয়াংশু সহমত হবে যে এমন স্টুডেন্টরাও থাকে যারা প্লেসমেন্ট না দেখে একটু মানে হায়ার স্টাডিজের দিকে যেতে চায়, এমটেক পিএইচডি এর দিকে যেতে চায়, তো তাদের ক্ষেত্রেও আইআইএসটি, এনআইটি দুর্গাপুর এইগুলো হয়তো প্রথমের দিকে থাকবে। তো একদম প্রিয়াংশু সঙ্গে আমি সহমত। এবং তার সাথে সাথে আমি এনআইটি দুর্গাপুরের সম্বন্ধে তো আমরা জানলাম, ক্যাম্পাস লাইফ জানলাম, এবার একটু প্রিয়াংশু থেকে আমি জানতে চাইবো যে এনআইটি দুর্গাপুরের মধ্যে কি কি ক্লাব আছে এবং ক্লাবগুলো কি সত্যি অ্যাক্টিভ? ক্লাব বলতে প্রতিটা ক্লাবই খুব অ্যাক্টিভ, আর তার ফলে কিন্তু অডিশন যে হয়, মানে আমাদের প্রতিটা ক্লাবের অডিশন হয়, মানে ঢোকার জন্য একটা অডিশন দিতে হয়। অডিশনটার মধ্যে এতজন পার্টিসিপেট করে যে খুব স্কিল্ড বা যে খুব ভালো সেই চান্স পায় ওইসব ক্লাবে। তার ফলে ক্লাবে এন্ট্রিটা পাওয়াটা একটু চাপের, কারণ ওখানে যদি কেউ খুব স্কিল না হয় চান্সটা একটু খুব মানে টাফই হয়ে যায়। আমি দুটো ক্লাবে, যেটা সত্যি কথা বলতে, দুটো ক্লাবে অ্যাপ্লাই করেছি, আমার একটা ক্লাবে হয়েছিল আর একটা ক্লাবে আমার হয়নি। তার ফলে মানে ক্লাবে ঢোকাটা একটু চাপের। হ্যাঁ, আমি একটু ক্লাব অনেকই ক্লাব আছে, কেউ ক্লাব করে ক্লাব বলতে কেউ যদি বলে যে হচ্ছে আমি একটু ক্লাবে বলতে প্রতিটা ক্লাবেরই মানে ক্লাবের নাম আলাদা, কিন্তু সবাইকে অলমোস্ট সেম করতে হয়, কোডিং এর দিকে সবাই একটু যুক্ত হয়। যেমন আমাদের সবার প্রথম সবচেয়ে বড় যেটা ক্লাব বলে এনআইটি দুর্গাপুর, সেটা হচ্ছে সিসিএ, সেন্টার ফর কগনিটিভ অ্যাক্টিভিটি। সিসিএ ক্লাবটা সবচেয়ে বড়। আফটার দ্যাট যদি বলা যায় স্পিক মাকে একটা হচ্ছে কালচারাল যেসব আমাদের প্রোগ্রাম হয়, কালচারাল মানে আমাদের মানে ইন্ডিয়ান কালচারটাকে, ডাইভার্সিটি যে কালচারটা, ওই কালচারটাকে মেনটেন করা হচ্ছে, যেমন কাইট ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে নানা ধরনের গান, নাচ, ভারতনাট্যম, তারপর গান যেসব ধরনের হয়, মানে সব কালচারটাকে মেনটেন করা হচ্ছে স্পিকমাকে এনআইটি দুর্গাপুরে আছে। তারপরে আরেকটা ক্লাব আছে ডিবেটিং সোসাইটি। ডিবেটিং সোসাইটিতে নর্মালি মানে বলতে গেলে মানে ডিবেটিং এর ব্যাপারেই মানে ওই কেন্দ্রীয় যেসব ব্যাপারে ডিবেটিং এর ব্যাপারেই হয়, তো ওটা ডিবেটিং সোসাইটি। এবার একটা ক্লাব আছে যেখানে কুইজ কন্ডাক্ট করে প্রতি বছর, আমাদের যখন টেকনিক্যাল ফেস্ট হয় R1, তখন ওখানে একটা কুইজ কন্ডাক্ট করা হয় প্রতি বছর। আমি একটা কুইজ এই বছর ফেলেছিলাম, আমি ওখানে জিতেছি একটা ফার্স্ট প্রাইজ। তার ফলে ওই কুইজে হচ্ছে NSFW কুইজ ছিল ওটা। তার ফলে অনেক ধরনের কুইজ ওই কুইজিং ক্লাব থেকে কন্ডাক্ট করানো হয়। তারপরে কুইজ প্রতিবার ফেস্টের সময় কুইজ কন্ডাক্ট করে ওই ক্লাবটি। তার ফলে এরকম অনেক ক্লাব, তারপর ডান্স ক্লাব আছে, মিউজিক ক্লাব আছে, যার এই 2 বছর বা 3 বছর যেই প্রিপারেশনের সময় অনেকজন আছে তাদের হবি বা প্যাশন ফলো করতে পারে না, মানে খুব কম সময় পাওয়া যায়,
যেমন গান বা কেউ নাচতে চাইলে বা ডান্স বা হচ্ছে মিউজিকের জন্য, তাহলে তারা কলেজে গিয়ে ওসবকে আবার আবার যদি প্যাশনটাকে ভাবে যে আমি আমার প্রফেশনে তৈরি করবো, তা প্যাশনটাকে প্রফেশনে তৈরি করার মানে একটা বিশাল বড় বলতে গেলে এনআইটি তে আসলে মানে এটা একটা ভালো তাকে সুযোগ দেওয়া হয়। মানে ওখান তার থেকে ফলে অনেকই অপরচুনিটি ক্লাব আছে আছে। কম বেশি 10-12টা। হ্যাঁ, অপরচুনিটি আছে। মানে কেউ যদি ভাবে যে আমি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স বেসড মানে আমি সায়েন্স বা টেকনোলজির ফিল্ডে না গিয়ে আমি অন্য ফিল্ডেও যেতে পারি। বা আমার প্যাশন যদি আমার থাকে মিউজিক, আমি গান করব। তাহলে আমি মিউজিকের আমি ব্যান্ড নিজের ব্যান্ড তৈরি করে নিজেই ব্যান্ড খুলে দিতে পারি মিউজিকের। তো এইসব অপরচুনিটি দেওয়া হয়। তারপর আরেকটা ক্লাব আছে ইডিসি, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সেল। তা ওটাও হ্যাঁ, খুব ভালো। কেউ যদি ভাবে যে আমি একজন এন্টারপ্রেনিউর হব, আমি একজন বড় ব্যবসা খুলবো। তার ফলে সেখান থেকে সেখানে গিয়ে যদি তার আইডিয়াটা যদি ওই ক্লাবের মেম্বার বা প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে যদি শেয়ার করে, তাহলে তারা তাদেরকে নিশ্চয়ই হচ্ছে তাদেরকে সুযোগ করে দেয় যে তাদের আইডিয়াটা যদি ভালো হয়ে থাকে তাহলে তাদেরকে ওই সুযোগটাকে যাতে তারা কোনো কার্যকরী বানাতে পারে, প্র্যাকটিক্যাল যাতে তারা জিনিসটাকে তৈরি করে। তবে ইডিসি ক্লাবটা খুব ভালো রানিং, আর প্রতি বছরই আমাদের ইডিসি তে মানে যারা ভালো ভালো এন্টারপ্রেনিউর সবাইকে নিয়ে আসা হয়। এই বছর যেমন আগের বছর এসেছিল ইক্লিপস নোভা, আইআইটি দিল্লি পাস আউট তিনি একজন, হ্যাঁ, ইক্লিপস একদম। নোভা এসেছিল। তার ফলে এই বছর এসেছিল হচ্ছে এমবিএ চায়ওয়ালা এসেছিল। তারপরে আচ্ছা। এরকম প্রতি বছরই একজন মানে বড় 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 এন্টারপ্রেনিউর যারা যারা মানে যারা বিজনেসে মানে ভালো একটা মানে নিজস্ব সিচুয়েশন থেকে উঠে এসে একটা ভালো পজিশনে যারা এখন বিলং করে এন্টারপ্রেনিউরশিপে, তাদেরকে আনা হয়। তার ফলে একটা মানে বিজনেসের দিকেও কাউকে ইনক্লাইন করার জন্য আমাদের ইউনাইটেড উপরে এটা একটা ভালো একটা সেল বা ভালো একটা ক্লাব ইডিসি। একদম, একদম। অনেক ক্লাবের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রিয়াংশুর থেকে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এইরকমই ইউজফুল ইনফরমেশন আপনারা এনআইটি দুর্গাপুর ব্যাপারে পাবেন। সমস্ত ভিডিওতে হয়তো আপনারা পাবেন না। এবার আমি একটু প্রিয়াংশুকে জিজ্ঞাসা করতে চাই যে প্রিয়াংশু, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে যারা মেনলি যেই অ্যাসপিরেন্ট যারা এই ভিডিওটা দেখছে, আমরা যারা বাঙালি ভাষাভাষী, কারণ আমরা বাংলাতে এটা ভিডিওটা করছি, তো অনেকেই ভাবছে যে মানে বেশিরভাগই একটা মানে ভাবনা থাকে যে সিএসি পড়লে বা সিএসি ব্রাঞ্চের সাথে গেলে হয়তো এনআইটি দুর্গাপুর হোক বা যে কোনো এনআইটি হোক, সেটা একটা বেস্ট অপরচুনিটি মানে হবে, বা একটা খুব ভালো চাকরির দিকে যদি আমরা যেতে চাই, একটা ভালো প্লেসমেন্টের দিকে। কিন্তু আমরা যদি একটু ভেতরের খবর তোমার থেকে জানতে চাই, বা তুমি যদি সত্যি এটা জেনে থাকো, তাহলে যদি তুমি শেয়ার করো যে সিএসসি ছাড়াও যদি আমরা কোর ব্রাঞ্চের দিকে যাই, বা তুমি যেমন সম্ভবত তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ছো, তাই না? হুম, হুম। একদম। তো আমার ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স ডিগ্রি। একদম। তো সেইগুলোতে কি সত্যি কোনো প্লেসমেন্ট এর দিকে মানে অপরচুনিটি থাকে, বা একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কি থাকে? হ্যাঁ, বলতে গেলে কেউ যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে, মানে আমি এটা বলছি না যে সিএসসি বাজে। তো সিএসসি খুব ভালো, আর প্লেসমেন্টের দিক থেকে বলতে গেলে ফার্স্ট প্রেফারেন্স তাদেরকে দেওয়া, আর এনআইটি থেকে বললে সিএসসি তে সে ভালো টাকারই একটা প্লেসমেন্ট পায়। কিন্তু বলতে গেলে কোর ব্রাঞ্চ বা লোয়ার ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চেই যাক, তার যদি ওই ব্রাঞ্চে ইন্টারেস্ট থাকে, সে যদি সেই ব্রাঞ্চে খাটে, প্রতিটা স্কিল যদি সে ডেভেলপ করতে পারে, তাহলে তার জন্য প্রচুর অপরচুনিটিস খোলা আছে এনআইটি তে। তার ফলে সে অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস কোনো না কোনো ভালো জব পেয়ে যাবে, এবং প্লেসমেন্ট প্যাকেজও ভালো। আমাদের কোর ব্রাঞ্চেরও প্লেসমেন্ট ভালো হয় নেটিভ, এবং লোয়ার ব্রাঞ্চ যথেষ্ট। আগের বছর আমাদের মেটালার্জিতে 91%, নিয়ার অ্যাবাউট 91% প্লেসমেন্ট ছিল মেটালার্জি ব্রাঞ্চ। হ্যাঁ, তো আপনারা সকলেই জানতে পারলেন, যারা ছাত্ররা তোমরা দেখছো সকলেই জানতে পারলে যে তুমি যদি সিএসসি ছাড়াও অন্য কোনো ব্রাঞ্চ পাও, এবং সেখানে যদি তুমি সেই পরিমাণ, যথাযথ পরিমাণ যদি তুমি মানে পরিশ্রম করতে পারো এবং সেই স্কিলগুলো ডেভেলপ করতে পারো, তাহলে অবশ্যই তোমার কাছে অপরচুনিটি থাকে। সেটা আইআইএসটি হোক, সেটা যে কোনো কলেজ হোক, তোমার কাছে অপরচুনিটি থাকে। হয়তো একটু প্রাইভেট কলেজের দিকগুলোতে একটু কোর ব্রাঞ্চের দিকে একটু সমস্যা হয়, তবে তার থেকে বেটার এক্সপিরিয়েন্স তুমি পাবে এই সকল এনআইটিস বা টায়ার ওয়ান কলেজগুলোতে। তাই তো প্রিয়াংশু? হ্যাঁ, এটাও বলতে গেলে বা লোয়ার ব্রাঞ্চ বা কোর ব্রাঞ্চেও যদি কেউ থাকে কোনো সমস্যা নেই। কলেজে গিয়ে যদি কেউ কোডিং ভালো করে শেখে, তাকে অলমোস্ট বড় বড় যেসব কোম্পানিগুলো গুগল, মাইক্রোসফট বা হচ্ছে অ্যামাজন, এইসব বড় বড় কোম্পানি তাদেরকে বসতে দেয় না ঠিকই, কিন্তু যেসব কোম্পানি মানে ভালো কোম্পানি বলতে, যেমন উইপ্রো, অ্যাক্রেঞ্চার, তারপর কগনিজেন্ট, এসব বড় বড় কোম্পানি যে আমাদের এনআইটি ক্যাম্পাসে আসে, সবাই ওপেন টু অল করে দেয়, মানে সবাই ক্যাম্পাসে বসতে পারে। তারপরে কোডিং স্কিল থাকলে সে যে কোনো সিএসসির বা আইটি কোম্পানিতে কেউ যদি ক্র্যাক করতে চায় ইজিলি ক্র্যাক করতে পারবে, এবং সিমিলার প্যাকেজই।
একদম, মানে সিএসসি জবগুলো তোমরা নিতে পারো যদি তোমাদের কোডিং স্কিলটা তোমরা ডেভেলপ করো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোর ব্রাঞ্চগুলো মানে কোর কম্পোনেন্টস গুলো আছে, তাই তো? আর কোর কোম্পানিজ বলতে পিএসইউ এখানে ভিজিট করে, তার ফলে আবার যারা করে থাকে তারা অনেকজন গেটের প্রিপারেশন নেয়। যেমন আমি গেটের প্রিপারেশন এই বছর থেকে শুরু করব। তার ফলে সবাই গেটের প্রিপারেশন নিয়ে অনেকজন এমটেকে চলে যায়, বা অনেকজন হচ্ছে বলতে গেলে পিএসইউ তে জয়েন করে। কেউ এমটেক এর পরে পিএইচডি হায়ার স্টাডিজ এর কারো ইয়ে থাকে, বা কেউ অন্য কোনো লাইনে চলে যায়, কেউ হচ্ছে এডটেক ইন্ডাস্ট্রিতে জবে চলে যায়, কেউ তার কোর ইন্ডাস্ট্রিতে চলে যায়। তার ফলে সব ধরনের ভ্যারাইটিস ধরনের মানে অপরচুনিটি এখানে পাওয়া যায়। মানে সমস্ত কিছু থাকবে, তোমরা কোর ব্রাঞ্চ থেকেও হয়তো প্লেসমেন্ট নিতে পারো যদি তোমরা সেই পরিশ্রমটা করতে পারো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, যেটা প্রিয়াংশুও বললো, যে কোর ব্রাঞ্চে যারা থাকে বেসিক্যালি সিভিল, মেকানিক্যাল, বেসিক্যালি সিভিল ইলেকট্রিক্যাল যারা বেশিরভাগ থাকে, এবং আরও যে কোর ব্রাঞ্চেসগুলো থাকে একটু লোয়ার ব্রাঞ্চেস যেগুলো কাট অফ হিসেবে ধরা হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে গেটের প্রিপারেশন নেয় বা হায়ার স্টাডিজের দিকে যায়। তো সেক্ষেত্রে মানে সেই জন্য হয়তো তোমরা দেখো সেটা এটা যদি বলা যায় লোয়ার ব্রাঞ্চেস যারা থাকে তারা প্লেসমেন্ট যদি নিতে চায় তাহলে নিতে পারে, প্যাকেজ খুব একটা খারাপ হয় না। কিন্তু ব্যাপারটা তারা অনেকজন আছে যে তারা মানে কলেজ এনআইটি তে এসেছেই যাতে ফার্দার স্টাডিজ করানোর জন্য। কারণ আইআইটি বা এনআইটি থেকে কেউ যদি পড়ে, সে যদি বিদেশে পড়ে যেতে যায়, তার ফলে তার বলতে সে যখন অ্যাপ্লাই করে তার অ্যাপ্লিকেশনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ওভার আদার কলেজেস ইন্ডিয়ার। তার ফলে ওই আইআইটি এনআইটি টা পড়াটা এটা একটা বলতে গেলে সবচেয়ে বড়। হায়ার স্টাডিজটা বিদেশ বা আমাদের দেশে করতে চাইলে সে মানে বেশি অপরচুনিটিস হবে সে হাতে পড়ার জন্য। একদম একদম। তো প্রিয়াংশু মানে অনেক তোমাদের ইনফরমেশন দিচ্ছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো যাতে এইরকম ইনফরমেশন পুরো ভিডিওতে তোমরা পেতে থাকো। যদি কিছু ভুল ত্রুটি হতে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ প্রথমবার আমরা চেষ্টা করছি এরকম কোনো পডকাস্ট তোমাদের সামনে তুলে আনার। এর পাশাপাশি আমরা এনআইটি দুর্গাপুরের সম্বন্ধে, ক্যাম্পাস, কলেজ লাইফ সম্বন্ধে আমরা সকলেই জানলাম, ক্লাবসের ব্যাপারে আমরা সকলেই জেনে নিয়েছি, প্লেসমেন্টের ব্যাপারেও জানলাম, হায়ার স্টাডিজে কীভাবে যাওয়া হয় বা যাওয়া হয় কিনা, যাওয়া যায় কিনা বা বেশি প্রাধান্য পায়, সমস্ত কিছুই তোমরা জানলে। এরপরে আমরা জানবো প্রিয়াংশুর যেই জার্নি, বা প্রিয়াংশুর যে এই যে এত বড় একটা জার্নি, কিভাবে সে এখন এনআইটি দুর্গাপুরে পৌঁছেছে, সেই যে জার্নিটা, সেই যে ওঠা নামাটা, সেই যে একটা চড়াই উতরাই, সেই সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তো প্রিয়াংশু, যদি তুমি একটু একটু ছোট করে যদি তুমি বলো। তো বলতে গেলে আমরা সত্যি করে বলতে গেলে আমরা হচ্ছে করোনার ব্যাচ ছিলাম। আমাদের যে আমরা যে ক্লাস 11-এ যে উঠেছি সেই বছর আমাদের কোনো মাধ্যমিক পরীক্ষা হয়নি। মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়ে সবাইকে বোর্ডের থেকে মানে নরমালাইজ করে সবাইকে একটা স্কোর দিয়ে দেওয়া হলো। তার ফলে আমরা 11-এ যখন উঠলাম তখন বাড়ির থেকেও প্রেশার আসলো, টিউশন থেকেও প্রেশার আসলো যে মানে বোর্ডসের সঙ্গে সঙ্গে কোনো একটা কম্পিটিটিভ জেই বা নিটের একটা প্রিপারেশন নিতে হবে। তখন আমি আস্তে আস্তে ঠিক করলাম এরকম করতে করতে, তো সব বন্ধুদের মধ্যে একটা কথা আসলো যে আইআইটি আইআইটি বলে এরকম একটা মানে আইআইটি যাবো এরকম একটা ব্যাপার আসলো। তার ফলে সবাই বন্ধুরা প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম যে হচ্ছে আইআইটির জন্য প্রিপারেশন নিব। তখন আমি হচ্ছে আমার বাবা তখন আমার বাড়ি সত্যিকারের জলপাইগুড়িতে, আমি হচ্ছে শিলিগুড়িতে একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হলাম, আকাশ ইনস্টিটিউটে। তার ফলে ওখানে হচ্ছে টিচাররা সত্যিকারের খুবই ভালো ছিল, প্রতিটা সাবজেক্টের টিচারই খুব ভালো ছিল। তার ফলে ওখানে পড়লাম, ওখানে পড়ার পরে 2 বছর তার মধ্যে বলতে গেলে সত্যিকারের যে ক্লাস 11টা আমাদের মানে বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম আমাদের ইয়েতেই কেটেছে, বলতে গেলে অনলাইনেই কেটে গেছে। তার ফলে আর তখন আমাদের অতটা আইডিয়া ছিল না যে আমরা সিলেবাস কভার করবো কেমন করে, কারণ এত বড় একটা ভাস্ট সিলেবাস যে অতটুকু লিমিটেড টাইমের মধ্যে কোচিং এর সাথে সাথে কেমন করে কোচিং এর টেস্ট দিতে দিতে আমরা সিলেবাস কমপ্লিট করবো। তার ফলে কিছু আমার 11-এ ব্যাকলগ থেকে গেছিল, সেগুলো 11-এ আমি ক্লিয়ার করতে পারিনি। তারপরে যখন 12-এ কোচিং এ গেলাম তখন অফলাইনে আমার পাশে একজন মানে আমার সঙ্গে আরেকজন যে বন্ধু ছিল তার সঙ্গে ডিসকাস করে করে বুঝে গেছিলাম যে এমন এমন করে পড়তে হবে। তখন আমি ঠিক করলাম 12-এ এসে, যে 12-এর এপ্রিল মাসে আমাদের শুরু হয়েছিল হচ্ছে সেশন। তারপরে 12-এর থেকে আমি ঠিক করেছিলাম অক্টোবরের মধ্যে আমার সিলেবাস শেষ করবো। তাহলে 12-এর সিলেবাসটা আমি সাকসেসফুলি এপ্রিলের থেকে অক্টোবর মাসের মধ্যে শেষ করেছি, এবং নভেম্বর মাসটা আমাদের তখন উচ্চ মাধ্যমিকের স্কুলের টেস্ট পরীক্ষাও ছিল। তখন আমি 11টা যেসব ব্যাকলগ গুলো ছিল সেগুলো আমি সকাল বিকাল কেটে নিয়ে কভার করে নিয়েছিলাম। তার ফলে উচ্চ মাধ্যমিকের টেস্ট যাওয়ার পরে ডিসেম্বর মাসে মোটামুটি সব প্রিপারেশন করে আমি জানুয়ারি মাসে জেএমএস এর এক্সাম দিই। তারপরে তারপরে জেএমএস দিল, জেএমএস আমার ঠিক ভালো পার্সেন্টাইল এসে
তারপর আমি মোটামুটি ঠিক হয়ে গেছিলাম যে পেয়ে যাব। আমি নিটও দিয়েছিলাম, WBGও দিয়েছিলাম, 3টা পরীক্ষা দিয়েছিলাম। তো তো আপনারা শুনলেন যে প্রিয়াংশু কিভাবে প্রিপারেশন করেছে। আচ্ছা প্রিয়াংশু, আমি আরেকটা কথা বলতে চাই, যারা এখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাংলা ভাষাভাষী বা বাঙালিরা দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন, তাদের একটা প্রেশার থাকে যে তুমি তোমার ফ্যামিলি থেকে মানে প্রেশার হয়তো কি সেরকম দিয়েছিল কিনা, বা সেই সম্বন্ধে আমরা জানতে চাইবো। যদিও তুমি বলেছো যে একটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে পাশাপাশি একটা প্রিপারেশন, সেটা তোমার পরিবার থেকে বলা হয়েছে। কিন্তু অনেক পরিবার থেকে কি হয়, মানে বলা হয় যে প্রথমে আগে বোর্ডসটা আগে পড়ে নাও, প্রথমে আগে ভালো করে এইচএস দিয়ে দাও, তারপরে যা করবে করবে। তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? মানে বলতে গেলে আমিও মানে ওটাই অনেকটা ছিলাম শুরুর দিকে। তারপরের দিকে দেখলাম যে হচ্ছে মানে একটা মানে বোর্ডসের মার্কসটা দেখলাম মানে দরকার ছিল, কিন্তু আমি মনে করিনি যে অতটাই ইম্পর্টেন্ট যে বোর্ডসের। কিন্তু বোর্ডসটাকে শেষের দিকে ফ্যামিলির অল্প প্রেশার ছিল, বলতে গেলে অতটা প্রেশার ছিল না। তার ফলে ওই যে আমি উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিয়েছিলাম ক্লাস 12-এ, প্লাস এই হ্যাঁ, পরীক্ষার আমি একটু প্রিপারেশন তোমাকে নিয়েছিলাম। থামাতে চাইবো, আমি একটু কিন্তু থামাতে চাইবো। আমি এই যে মানে ডিসকাশনটা করছি প্রিয়াংশুর সাথে, এটা সম্পূর্ণ তারাই দেখবে, মানে তারাই যারা এই যে বোর্ডসের যে মার্কসটা তারা বেশি প্রাধান্য দিচ্ছে পরিবারে, এটা তাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে বা মেডিকেলে যেতে চাইছে, তাদের জন্য আর কি, মানে যারা কম্পিটিটিভ এক্সামের দিকে যেতে চাইছে। যারা ধরো এমনি বিএসসি পড়তে চাইছে পরে অনার্স নিয়ে বা পাস নিয়ে, তাদের জন্য না, তাদের ডিসকাশনটা কিন্তু এটা নয়, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো প্রিয়াংশু। বলতে গেলে এইচএস এর মার্কটা তো 1 নম্বর বলতে গেলে ইম্পর্টেন্ট। মানে 75% ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া যদি কেউ না ফুলফিল করতে পারে তাহলে আইআইটি এনআইটি সে অ্যাডমিশন নিতে পারবে না। একদম। তাহলে অতটুকু নাম্বার তো লাগবেই। আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে বলতে গেলে সেমন প্রেশার ছিল না, কিন্তু তবুও বন্ধু বান্ধবরা ভালো করছিল, বন্ধু বান্ধবরা ভালো জায়গায় চলে গেলে ওটা একটা আফসোস থাকতো। তার ফলে ওটাই মানে ওটাই এক ধরনের মোটিভেশন ছিল যে হচ্ছে মানে ভালো মানে রেজাল্ট করে, ভালো ওটাই করে একটা করতে হবে। মোটিভেশন ছিল। হ্যাঁ, ভালো করে করতে হবে। টিউশনে একটা কম্পিটিশন থাকতো, টিউশনে স্যার টেস্ট নিত, টেস্টে নাম্বার কম বেশি কার, আকাশেও টেস্ট হতো। তার ফলে ওটা একদম। নিয়ে মানে একটা চলতো। তারপরে ওর অমন কোনো প্রেশার ছিল না। কারণ একদম। ইঞ্জিনিয়ারিং এখনকার দিনে বলতে গেলে মানে আইআইটি এনআইটি তে পেতে গেলে একটু বেশি খাটতে হয়, কিন্তু বা আইএসটি বা যাদবপুরে পড়তে গেলে, নর্মাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার মনে হয় যে মানে যে কোনো গভর্নমেন্ট কলেজে যদি সে পড়তে চায়, তা সেটা খুব একটা মানে হার্ড না। সে যদি বোর্ডের প্রিপারেশনের সঙ্গে বের হয়ে যায়। একটা একদম। ভালো কলেজ থেকে বললে তবুও একটা ডিগ্রি প্লাস ট্যাগ প্লাস বলতে গেলে অপরচুনিটিস বেশি, মানে মানে ডোরটা বেশি খুলে। তার ফলে ওটাই একটা ভালো, মানে যদি সে আগে খেটে নেয় তাহলে পরে কি আর খাটতে হবে না। তার ফলে ওটাই একটা একদম। মোটিভেশন নিয়ে ওটা নিয়ে করেছি। একদম। তো এবার প্রিয়াংশু থেকে একটু জানতে চাইবো যে এই যে এনআইটি দুর্গাপুরের যে প্রিয়াংশু পড়ছে, সেই প্রিয়াংশুর নিজের যে ব্রাঞ্চ কেমিস্ট্রি সম্বন্ধে, সেই ব্রাঞ্চে মানে কিরকম পড়াশোনা হয়, প্রফেসররা কিরকম, এবং পরবর্তীকালে তাদের যে কোর্স স্ট্রাকচারটা, সেটা যদি একটু ব্রিফলি প্রিয়াংশু বলে। আসলে আমাদের যে বলতে গেলে আমাদের তো 5 ইয়ার্স ডুয়াল ডিগ্রি। তার ফলে আমাদের এখানে বিটেক প্লাস এমএস ইন কেমিস্ট্রি, মানে 5 বছরের। আমাদের ওরকম করে কোনো আলাদা করে পড়ানো হয় না। বিটেক প্লাস এমএস বলতে গেলে 5 ইয়ার্স যেটা ডুয়াল ডিগ্রি হয়। তার ফলে আমরা একটা ফাইনাল একটা ডিগ্রি পাবো, সেটার মানে নাম হচ্ছে বিএসসি, মানে ওটা। ইন্টিগ্রেটেড এমএসসি হবে, মানে বিটেক প্লাস এম। আমরা দুটা ডিগ্রি আলাদা আলাদা পাবো না, একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা একটা হচ্ছে আলাদা মানে কেমিস্ট্রি নিয়ে আমরা ফার্দার স্টাডিজ করতে পারবো। আমাদের একটা ডিগ্রি দেওয়া হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এমএসসি। তার আচ্ছা। ফলে আমাদের টেকনিক্যাল নলেজ প্লাস হচ্ছে জেনারেল নলেজ, দুটো নলেজ দেই। মানে আমাদেরকে এখানে হচ্ছে সিলেবাসটা এরকম করে তৈরি করা হয়েছে। আচ্ছা। তার ফলে আমরা আমার 5 বছর পর আমি একটা ডিগ্রি পাবো, সেটা ইন্টিগ্রেটেড এমএস। হ্যাঁ। তার ফলে ওর ডিগ্রিটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে আমি যদি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাই, ওই ডিগ্রিটা দিলে মানে আমার টেকনিক্যাল স্কিলও এখানে ডেভেলপ হয়ে যাবে, দুটো একসঙ্গে। ওকে। তার ফলে আমার এখানে আমার এখান থেকে শেষ হওয়ার পরে আমি আইদার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারি, বা আমাদের যদি গেটে ভালো র্যাঙ্ক থাকে তাহলে এমটেক করতে যেতে পারি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হায়ার স্টাডিজ আইআইটি বা হচ্ছে বলতে গেলে ফরেন কান্ট্রিজে। আর যদি ইচ্ছা করে যে আমার এখন এরপরে 5 বছর পরে আমি ডিরেক্টলি পিএইচডি তে জয়েন করতে পারবো। আচ্ছা। এটা হচ্ছে মেন ব্যাপার। তার ফলে আমাদের আমাদের এনআইটি দুর্গাপুরের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে এইসব ইন্ডাস্ট্রি প্রতি জবেই আমাদের মানে ক্যাম্পাসিং এ সবগুলাতেই আমাদের মানে আমরা সবগুলাতেই অ্যাটেন্ড করতে পারবো।
এবং তার সঙ্গে সঙ্গে কিছু যেসব মানে আমাদের কোডের দিকে বলতে জব, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপর আমাদের কোডিং কোম্পানিও যত সব আছে সবগুলো অলমোস্ট যেসব ভালো ভালো কোম্পানি অ্যাকুয়েঞ্চার, উইপ্রো এই বছর সবাই মানে সবাই ছেড়ে দেয়। তাহলে কোডিং যদি কেউ ভালো পারে সে ওখানে হচ্ছে কোডিংও সে জব নিয়ে সে প্লেসড হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা বেশি সুযোগ করে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে যেহেতু লাস্ট ইয়ারটা আমাদের কেমিস্ট্রি নিয়ে পড়তে হবে, যেহেতু এক বছর আমাদের কেমিস্ট্রি একবার হায়ার স্টাডিজ আছে, তার ফলে আমাদের ওটা পড়ার জন্য তার ফলে আমাদের কেমিস্ট্রি নলেজটা অনেকটাই হয়ে যায়। তার ফলে আমরা এরপর ফার্দার যদি আমরা ইচ্ছা করি, আমরা যেসব এডটেক ইন্ডাস্ট্রি আছে যেমন আকাশ, আরএন, পিডব্লিউ এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তো আমরা হচ্ছে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারবো। তার ফলে এই বছরও আমাদের কিছু যেসব সিনিয়ররা পাস আউট হয়েছে, একজন শ্রী চৈতন্য কোচিং ইনস্টিটিউটে আর প্লাস ফিজিক্স ওলা দুটাতেই একসঙ্গে জব পেয়েছে ক্যাম্পাসে, অন ক্যাম্পাসে। তার ফলে জব অপরচুনিটি সব জায়গায় আছে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোন জায়গাটায় আমি হচ্ছে ফ্রি, মানে কোন জায়গায় আমি মানে থাকলে আমি জিনিসটা ভালো ডেলিভার করতে পারবো। তার ফলে সেটার উপরে কারো যদি অনেকজনের থাকে হায়ার স্টাডিজ করব, এমটেক করব, আমি জেনারেলি গেটটা দিচ্ছি, এমটেক যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, বা যদি আমার ইচ্ছা আছে পিএসইউ তে চাকরি করা, দেখা যাক পিএসইউ তে কত দূর হয়। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ প্রিয়াংশু, শুভকামনা রইলো, তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাবে। তো মোটামুটি আমরা এই পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। এবার আমরা একটু জাস্ট প্রিয়াংশুর থেকে জাস্ট জানতে চাইবো যে যারা এখন প্রিপারেশন করছে জয়েন্টের জন্য, জেইর জন্য বা ডাব্লিউবিজের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য তুমি কি বলতে চাইবে? বলতে গেলে ওরকম করে তো বলা যায় না, মানে বলতে গেলে ওরকম করে তা এখন এই মোমেন্টে যেহেতু সব এক্সাম শেষ, এখন যারা এই বছর ফ্রেশ দিবে, মানে ফ্রেশার যারা যারা 12 এর সাথে এই বছর দিবে, অনেকজন আছে যে আরেক বছর ড্রপ দিবে, এই বছর ভালো রেজাল্ট হয়নি, সবাই জেএমএস এর রেজাল্ট বেড়ে গেছে, ডাব্লিউবিজি এর অ্যান্সার কি বেড়ে গেছে, তার ফলে ডাব্লিউবিজি এর স্কোর বুঝে গেছে যে কার কত স্কোর হবে। তার উপরে আগের বছর লাস্ট ইয়ার র্যাঙ্ক মিলিয়ে তো বুঝাই যায় যে তার কত র্যাঙ্ক হবে, তাহলে সে ভালো কলেজ পাচ্ছে কি পাচ্ছে না তার উপরে সে ড্রপ দিবে। তা বলতে গেলে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বলতে গেলে তার ফলে একটু বড় হয়ে যাবে ভিডিওটা, কিন্তু যদি আমি বলি মানে অ্যাজ মানে বলতে গেলে মেন্টর বা হ্যাঁ, বলতে গেলে প্রতিটা সাবজেক্টে সবার, আমরা জানি ডাব্লিউবিজি বা জেএমএস এ 3টা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। আর হচ্ছে সবার প্রথমে যদি শুরু করি ফিজিক্স দিয়ে, ফিজিক্সের ক্লাস 11টা যখন কোনো স্টুডেন্ট শুরু করে, 11-এ মেকানিক্সটা স্বাভাবিকভাবে খুব কঠিন, কিন্তু মেকানিক্সটা সত্যি কথা বলতে শুরুতে খুব কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে ওটা যখন রিয়েল লাইফের সঙ্গে যদি কেউ রিলেট করে 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 পড়ে, তাহলে তার বলতে মেকানিক্সটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে যাবে। আমার 12 এর শেষে ফিজিক্সে মেকানিক্সটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, গোটা আমাদের 11-12 এর সিলেবাসের মধ্যে ফিজিক্স যদি বলে, ফিজিক্সে মেকানিক্সটা সবচেয়ে সোজা বলে মনে হয়েছে। তারপরে মেকানিক্সটা যদি কেউ বুঝতে চায় তাহলে তার রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে যদি সে রিলেট করে পড়ে, সে মেকানিক্স ইজিলি পারবে। আর বাকি সেই যেসব চ্যাপ্টার গুলো আছে 12 এর চ্যাপ্টার, আর যদি 11 আর 12 এর ফিজিক্স যদি কম্পেয়ার করা হয়, 11 এর ফিজিক্সটা কম্পারেটিভলি একটু বেশি টাফ বলবো না, মানে একটু বেশি বলতে গেলে মানে একটু বেশি চাপ থাকে অ্যাজ কম্পেয়ার টু 12 এর। 12 এর বেশিরভাগ চ্যাপ্টার গুলো ফর্মুলা বেসডই থাকে আর থিওরিটিক্যাল চ্যাপ্টার, তার ফলে ওই 12 এর ফিজিক্সটা অনেকজন আছে ভালো করে করে নিতে পারে, কিন্তু 11 এর ফিজিক্সটা অতটা মানে করাটা সম্ভব হয় না, আর অনেকজন ল্যাক করে যায়, মানে 11টা হয় না ফিজিক্সে। তার ফলে তাকে ফিজিক্সটাকে মানে এখনকার দিনে যে জেইমেন্স এর কোশ্চেন পেপার আসছে, তার ফলে আমি যা দেখতে পাচ্ছি ফিজিক্সে খুবই সোজা কোশ্চেন আছে, খুবই সোজা, মানে 2021 সালের পর থেকে যেসব কোশ্চেন পেপার গুলো ফিজিক্সে খুবই সোজা। তার ফলে 25টার মধ্যে কোনো ছাত্র যদি 20টা প্লাস যদি কোশ্চেন না ঠিক করতে পারে, তাহলে তার মানে ভালো র্যাঙ্ক আনার একটা চান্স খুব কমই থাকে। তার ফলে ফিজিক্সটা স্ট্রং হয়, মানে ফিজিক্সের বেসিকটা যাতে স্ট্রং হয়, খুব ডেপথেও যদি কোনো চ্যাপ্টারে কেউ না গিয়ে থাকে, তার বেসিক্সটা স্ট্রং হয়। তার ফলে ফিজিক্সটা ওভারঅল দেখতে গেলে খুব মানে রিলেট করে 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 যদি কেউ পড়ে ফিজিক্সটা, তাহলে তার স্ট্রং হয়ে যাবে। আর আমি দুটা রেফারেন্স, সবাই তো এখানে যারা ভিডিও দেখছে সবাই তো কোচিং বা কোনো বলতে গেলে অ্যাসোসিয়েট হতে পারে না কোচিং এর সঙ্গে আর্থিক সমস্যার জন্য, তার ফলে হ্যাঁ তার সেলফ স্টাডি হতে পারে। তার জন্য আমি দুটা রেফারেন্স বইয়ের নাম বলতে চাই, যে দুটো রেফারেন্স বই, একটা হচ্ছে ডিসি পান্ডে ফিজিক্স 6টা ভলিউমে থাকে, আর একটা আছে সেঙ্গেজ পাবলিকেশনের পিএম শর্মার একটা লেখা হচ্ছে সেঙ্গেজ পাবলিকেশনের যে 6টা ভলিউমে বই আছে, দুটা ভলিউমের মধ্যে একটা ভলিউম করলেই হবে, আইদার ডিসি পান্ডে নাহলে বিএম শর্মা, দুটার মধ্যে যদি যে কোনো একটা কেউ করে, তার ফিজিক্সটা অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে।
আমি বেশি প্রেফার করি বিএম শর্মাটা, কারণ বিএম শর্মার লেভেলটা অলমোস্ট জেইমেন্স, আর বিএম শর্মাটা করলে অলমোস্ট ওটা বলতে ফিজিক্সের যে বলতে গেলে একটা ভয়, ওটা টোটালটাই কভার হয়ে যায়। আর কেউ যদি ভাবে যে আমি থিওরিটিক্যালি একটু বেশি পড়বো, মানে থিওরিটাকে ভালো করে পড়বো বা থিওরিটার কনসেপ্টটা ভালো করে বুঝতে যায়, তাহলে সেটার জন্য এইচসিবি বেস্ট, এইচসি ভার্মা। তারপরে এইচসি ভার্মা থেকে থিওরি কোশ্চেন, মানে কোশ্চেন গুলো কতটুকু রিলেভেন্ট আমি জানি না, কিন্তু আমার হিসাবে ইয়েটা বেস্ট, মানে ওখানে যদি কেউ রিডিং করে বইটাকে, তাহলে তার কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আসি কেমিস্ট্রির 3টা ভাগ আছে, ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক। দা ফিজিক্যালে বেসিক্যালি দেখতে গেলে ফিজিক্যালে হচ্ছে নিউমেরিক্যাল বেস, মানে যে যত ভালো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, যে যত ভালো ফর্মুলা মনে রাখতে পারবে, যে যত ভালো একটা কোশ্চেনকে নিয়ে ডিল করতে পারবে, তার কোশ্চেন মানে এটা ফিজিক্যাল টোটালটাই ডিপেন্ড করে নিউমেরিক্যাল সলভিং স্কিল। যার যত নিউমেরিক্যাল সলভিং স্কিল আর ফর্মুলা যত ভালো করে ক্যাপচার করে মাথায় রাখতে পারবে, সে তত ভালো করে জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবে। বলতে গেলে মানে মানে কোশ্চেন তাড়াতাড়ি সে সলভ করতে হবে। তারপরে আসে ইনঅর্গানিক বলতে গেলে, আমাকে যদি ইনঅর্গানিকের কথা বলে, ইনঅর্গানিকে বলবো সে ডাব্লিউবিজিআই হোক বা জেইমেন্স হোক, বা ইভেন অ্যাডভান্সও যদি বলে, অ্যাডভান্স বলতে গেলে অ্যাডভান্সের জন্য এনসিইআরটি ইজ দ্য বেস্ট সলিউশন। এনসিইআরটি যে বাইবেল বা আমাদের বাঙালিদের গীতা, ওটা হিসাবে যদি কেউ ফলো করে এনসিইআরটিটাকে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, কমা, কোটেশন সবকিছু, সে জেইমেন্সও সব কোশ্চেন করতে পারবে, ডাব্লিউবিজিতেও সব কোশ্চেন করতে পারবে। তার ফলে ইনঅর্গানিকে এনসিইআরটির বাইরে কোনো যাওয়ার দরকার নেই, কোনো প্রশ্নই আসে না। তারপরে সে অর্গানিক, আমাদের কোচিং এর টিচার কি আমাদের বলতো, অর্গানিক হচ্ছে ফিজিক্যাল আর ইনঅর্গানিকের মতো কি একটা মিশ্রণ মানে একটা মিক্সচার। ফিজিক্যালে যেমন নাম্বার অফ কোশ্চেন্স বেশি প্র্যাকটিস করতে, আর ইনঅর্গানিকে না মানে থিওরিটাকে ক্যাপচার করে কে কত ভালো রাখতে পারে। অর্গানিক ওই জিনিসটাই, অর্গানিক টোটালটাই ডিপেন্ড করে তুমি কতবার একটা কোশ্চেন বা মানে কোশ্চেন কত নাম্বার অফ প্র্যাকটিস করছো, আর কনসেপ্টটাকে কত তাড়াতাড়ি বা রিয়াকশন মেকানিজমটা কত ভালো করে তুমি মাথায় রেখে দিতে পারছো, কেমন করে রিয়াকশনটা হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স বা এইসব নানা ধরনের জিনিস দেখে। তা অর্গানিকটা এমন করে সবাইকে পড়তে হবে। তার ফলে অর্গানিকটা ফিজিক্যাল আর ইনঅর্গানিকের মতো, মানে মতো বলতে দুটার বলতে গেলে মানে দুটো যে মানে আমরা যে অ্যাসপেক্টে দুটো সাবজেক্ট পড়ি, ইনঅর্গানিক আর ফিজিক্যালটাকে, ওইভাবেই অর্গানিকটা পড়তে হবে। আর অর্গানিক স্ট্রং হতে গেলে, যদি কেউ হচ্ছে আমার অর্গানিকটা স্ট্রং হবে, তার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। জিওসি যা স্ট্রং হবে, তার অর্গানিক কেমিস্ট্রি স্ট্রং হতেই হবে। সেটা 60, কেউ যদি জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটাকে ঠিক করে নিতে পারে, মানে হাইব্রিডাইজেশন, আইসোমারাইজেশন, তারপর হচ্ছে রিয়াকশন মেকানিজম, কোন ধরনের রিয়াকশন কোথায় হচ্ছে, কেমন করে হচ্ছে, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, তারপর যেসব ধরনের ইন্ডাকটিভ এফেক্ট, এইসব জিনিস সবার যদি কারো যদি ক্লিয়ার থাকে, সে 11 এর যদি তারপরে চ্যাপ্টারটা হাইড্রোকার্বন দেখি, তারপর 12 এর হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন, তারপর যেই সব ধরনের চ্যাপ্টার গুলো আছে অর্গানিক কেমিস্ট্রিতে, সে ইজিলি সবকিছু করতে পারবে। তারপরে জিওসিটা যদি কারো স্ট্রং হয়ে যায়, অলমোস্ট 90% অর্গানিকের হয়ে গেল, আর কিছু লাগে না। আর এবার যদি রেফারেন্স বুকের কথা বলে, আমি অর্গানিক কেমিস্ট্রির জন্য বলবো বেস্ট যে রেফারেন্স বুকটা, সেটা আমি যেটা ফলো করতাম আমার প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে এম এস চৌহানের একটা বই হয় ইন্ডিয়ান ভার্সনে, ওইটা ওটা হচ্ছে সে ফলো করতে পারে, এম এস চৌহানের। আর তারপরে হচ্ছে যে ফিজিক্যালের যদি বলে, ফিজিক্যালের জন্য আমি বলবো নরেন্দ্র অবস্থির বলে একটা বই হয়, যেই নরেন্দ্র অবস্থির বইটা সে ফলো করতে পারে। আর তারপর হচ্ছে তারপরে সে ইনঅর্গানিকের জন্য আমি বললাম এনসিইআরটিটা এনসিইআরটি বেস্ট, ওটার বাইরে যেতে না। কিন্তু কেউ যদি চায় আমি আউট অফ দ্য বক্স গিয়ে পড়বো, মানে কেমিস্ট্রি আমার খুব ভালো লাগে, আর ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকে আমি আরেকটু ভালো করে পড়বো, আরেকটু ইলাবোরেট ভাবে পড়বো, বা কোনো রিয়াকশন যে হচ্ছে, এমন না যে আমরা অর্গানিকে আমাদের কোচিং এর টিচার এটা খুব বলতো, অর্গানিকে যেমন আমাদের রিয়াকশন গুলো যেমন একটা মেকানিজমের থ্রুতে আমাদের মেজর প্রোডাক্টটা বেরোয় আসে, সেমন ইনঅর্গানিকও একটা যে প্রোডাক্টটা বেরোয় আসে, তার পিছনে একটা মেকানিজম থাকে। কিন্তু সেটা যদি দেখা যায় যে, কিন্তু আমরা মেকানিজমটা নর্মালি কোচিং এও পড়ানো হয় না, বা পড়ানোর টাইমও থাকে না। 2 বছরে কেউ তো কেমিস্ট্রিতে পিএইচডি করবে না, তারপর অতটা পড়ানো হয় না। তার ফলে সে যদি চায় আমি ইনঅর্গানিকের রিয়াকশন গুলো মেকানিজমের থ্রুতে বুঝবো, সেটার জন্য, বা ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো করে বুঝবে, সেটার জন্য আমি বলবো বেস্ট একটা বই আছে, সেটা জেডিলি যদি কেউ ভালো প্র্যাকটিস মানে দেখতে পারে, আমি বলছি না যে তাকে এটা মাস্ট, কিন্তু জেডিলিটা যদি কেউ করে, একদম ইনঅর্গানিকের কনসেপ্টটা তার ক্লিয়ার
মানে ওই জায়গাটাই ভালো করতে, স্ট্রং করতে, তাহলে ওটাকে রেফার করতে পারে। হ্যাঁ, যেমন ডি ব্লকে অনেকজনের সমস্যা থাকে, ডি ব্লক মনে রাখতে খুব অসুবিধা হয়, তাহলে জেডিলিতে খুব ভালো করে বোঝানো আছে কিন্তু এটা একদম ওটা। আর মানে এখন যারা বলতে গেলে মানে ফিজিক্স, প্রথম দিকে পড়ছে, মানে ক্লাস 11-এ বা ক্লাস 10 থেকেই যারা প্রিপারেশন শুরু হ্যাঁ, করেছে তাদের জন্য। বা কিন্তু কেউ যদি ড্রপ নিয়ে আমার হিসাবে এত ফলো করা সম্ভব না, তার একদম কোচিং এর মেটেরিয়াল আর বা যদি কেউ সেলফ স্টাডি করে তাহলে তার জন্য এই একদম একদম যেগুলো রেফারেন্স বই বললাম এইসব রেফারেন্স বই প্র্যাকটিস করলে হয়ে গেল। তারপরে আসে ম্যাথমেটিক্স। এবার ম্যাথমেটিক্স এর বলতে গেলে ম্যাথমেটিক্স আমারও 10 অব্দি স্ট্রং ছিল, কিন্তু উইক হতো না, আসলে দুটো সাবজেক্টে বেশি ফোকাস করে দিয়েছিলাম, ম্যাথটাকে একটু কম করতাম। তার ফলে ম্যাথসে আমার জেএমএসএস কম কম মার্কস আসার ফলে তারপরে জেএমএস আমার র্যাঙ্কটা একটু কম আসছিল। তার ফলে দেখতে গেলে ম্যাথসটাকে আমি বলবো না যে সব চ্যাপ্টার করতে হবে, কিন্তু কটা স্পেসিফিক যে পার্ট, যেসব পার্ট গুলো করতেই হয়, যে মেন্সে যেসব পার্ট গুলো প্রত্যেকে বেশি কোশ্চেন আসে বা ডাব্লিউবিজিতে ভালো কোশ্চেন আসে, একটা হচ্ছে কোনিক সেকশন, ইলিপস, হাইপারবোলা, এইসব গুলো যদি ভালো করে তার অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। তো ভেক্টর 3D একটা বিশাল বড় অধ্যায়, যে অধ্যায়টা করলে মোটামুটি অনেকটা আগিয়ে যাবে। তারপর বলতে গেলে কমপ্লেক্স নাম্বার যদি একটু কঠিন হয়, অনেকটাই কঠিন, সেটা ভালো হয়। তারপরে এইসব ধরনের চ্যাপ্টার একটু ইউটিউবে সার্চ করে নিয়ে আর্ন একাডেমি বা যেসব ধরনের ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাথের কি, তো ওইসব ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা করে নিয়ে ওইগুলো চ্যাপ্টার নিয়ে ওগুলা সাব চ্যাপ্টার গুলাকে নিয়ে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করে ওই চ্যাপ্টারটা এমন যাতে কমেন্ট বা এমন যাতে কনফিডেন্স একটা চলে আসে, ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন দিলে আমার ভুল হবে না, ওই কনফিডেন্সটা যদি কারো থাকে তাহলে আমি বলবো 10টা চ্যাপ্টার করো, কিন্তু 10টা চ্যাপ্টার ওই লেভেলে করো যাতে যেই মেন্সে একদম বা ডাব্লিউবিজিতে একটা কোশ্চেনও যাতে না মিস্টেক হয়। তার ফলে আর আমি যা দেখেছি যেই মেন্সে কেউ যদি একটা কোশ্চেনও ঠিক করে আসে তার 99% হয়ে ইয়েতে ম্যাথসে, কারণ ম্যাথসে এমনি কঠিন কোশ্চেন থাকে, তারপরে লেন্দি হয়, তারপরে বেশি কোশ্চেন সলভও করা যায়। আমি বলবো ম্যাথসে যতটা টাইম দিচ্ছ ওই টাইমটা তুমি ফিজিক্সে দাও, কেমিস্ট্রিতে দাও, তাহলে কি ওখান থেকে বেশি মার্কস তোমার স্কোর হওয়াটা সম্ভব, স্কোর হওয়াটা ওটাতে বেশি সম্ভব। তার ফলে আমি বলতে চাই যে জিনিসটা যে ফিজিক্স আর কেউ যদি ইচ্ছা করে ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি ফোকাস করো, ম্যাথসটাও করো, কিন্তু ম্যাথসটা মানে কি বলবো স্মার্টলি করো, স্মার্ট ওয়ার্কের থ্রুতে ইউজ করে করো। আর ম্যাথের জন্য যদি কেউ বলে সেলফ স্টাডি করবো, আমার কোচিং মেটেরিয়াল তো বেস্ট, কোচিং মেটেরিয়াল যে কোচিং এরই হোক সবারই একই কম বেশি থাকে। কেউ সেলফ স্টাডি করলে তাকে আমি বলতে চাই যে সে যাতে আর ডি শর্মা বলে একটা বই হয়, আর ডি শর্মা যদি কেউ করে তাহলে ওই বইটা করলে আমার যতদূর মনে হয় তার বোর্ডস, সে যেই বোর্ডসেরই হোক ইরেসপেক্টিভ অফ অল বোর্ডস, সে যেই বোর্ডেরই হোক ওই বোর্ডেরও কোশ্চেন সলভ হয়ে যাবে, অ্যালং উইথ দ্যাট তোমার জেইমেন্স বা ডাব্লিউবিজি এরও অনেকটা কভার হয়ে যাবে। তো আর ডি শর্মা একটা খুব ভালো বই ম্যাথসের জন্য। তারপরে 3টা সাবজেক্টে 3 ধরনের অ্যাপ্রোচ ইউজ করে, 3 ধরনের বই বা কোচিং মেটেরিয়াল ইউজ করে 3টা সাবজেক্টকে এরকম করে ডিল করলে আই থিঙ্ক ডাব্লিউবিজি বা জেইমেন্স ভালো র্যাঙ্ক আসবে। একদম মানে প্রিয়াংশু খুব ভালোভাবেই তোমাদের বুঝিয়ে দিয়েছে যে কিভাবে পড়তে হবে বা পড়া শুরু করতে হবে যদি তোমরা সবে শুরু করছো। তো এই ভিডিওটা তোমাদের বেসিক্যালি পডকাস্ট, কিন্তু সবকিছুই তোমাদের একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো ভিডিওটাকে পুরোটা দেখো, যদি এই জায়গাটা তোমরা রিপিট করে দেখতে চাও তাহলে দেখতে পারো, যারা স্পেশালি প্রিপারেশন পারপাসে দেখতে চাইছে, অ্যাডভাইস নিতে চাইছে সিনিয়রদের থেকে। তো তো মোটামুটি আমরা সমস্ত কিছু ডিসকাস করে নিয়েছি আশা করছি। এবং যদি কিছু তোমাদের এখনও ডাউট থেকে থাকে তাহলে এই পডকাস্টের নিচে কমেন্ট অবশ্যই করো। তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করো। তো প্রিয়াংশুকে শেষ পর্যন্ত আমি একটাই এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করব যে তোমার কি অভিজ্ঞতা হলো এই পডকাস্ট থেকে, তোমার কি এক্সপেকটেশন ছিল এবং কি রিয়ালিটি হলো? বললাম এক্সপেকটেশন তো খুব, মানে আমার এক্সপেকটেশনও ভালো ছিল, কারণ আমি জানি যে মানে এমনিও ভিডিও চেক করেছি আমি আগে, এই চ্যানেলটা আমি অনেকদিন ধরে, আবার আগের বছর জেইমেন্স এর কাউন্সিলিং এর সময় থেকে আমি এই সময় ডাব্লিউবিজি যখন ছিল তখন থেকে আমি ফলো করি। তার ফলে আমার আমি এই চ্যানেলটি ধন্যবাদ তোমাকে। ঋষভ অধিকারী বা ঋষভ দা যে আমার পডকাস্ট করাচ্ছেন, সে হচ্ছে, তাকে আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সে আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে যে তার চ্যানেলে এসে আমার 2 বছরের যেই জার্নি এবং আমার কলেজ লাইফ এবং ক্যাম্পাস লাইফ সম্বন্ধে বলার জন্য। তার ফলে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমি সব বন্ধুদের বা যতজন আমার জুনিয়র আছে সবাইকে আমি বলতে চাই যে এই চ্যানেলটিকে যারা এখনো ফলো করোনি ফলো করে নাও, এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছু করে নাও। আর তোমরা দেখবে যে পরবর্তীতে তোমাদের যেসব ধরনের সমস্যা হবে কাউন্সিলিং রিলেটেড বা যে কোনো রিলেটেড, এই চ্যানেল থেকে তোমরা হেল্প, তার ফলে আমি এটাই বলতে চাই।
একটাই লাস্ট কথা বলবো সবাইকে, যে সবসময় মাথায় রাখতে যে দ্য জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। জার্নি সবসময় বেশি ইম্পর্টেন্ট না ডেস্টিনেশন থেকে। কেউ সবাই তো এমন না যে সবাই যাদবপুরে, সবাই আইআইটি বা সবাই এটা এনআইটি তে বেস্ট পৌঁছাবে। লাগে। এটা কোনোদিন এটা হচ্ছে, এটা কারোরই পসিবল না সবার পৌঁছানো, কারণ একদম সিট একদম তো লিমিটেড। পরীক্ষা পরীক্ষা দিচ্ছে 15 লক্ষ, তার মধ্যে চান্স হ্যাঁ তো পায় ওই মানে হার্ডলি 1% 2%ই বলতে গেলে খুশি হয় রেজাল্ট দেখে বা হচ্ছে কলেজ পেয়ে। তার ফলে সবাই তো যেতে পারে না। কিন্তু সবসময় আমি এমন বলবো না যে জার্নিটা যে খুব খুব খুশির হয়। জার্নিটা সবারই খুব কঠিন হয়। আপস এন্ড ডাউনস থাকে, টেস্টে বাজে নাম্বার আসে, মক টেস্টে কোনো সময় বেশি কোনো সময় কম, আপস এন্ড ডাউনস থাকবে, ডিমোটিভেশন থাকবে। সব নিয়ে যে তোমাকে দিবে এই 2 বছর বা 3 বছর প্রিপারেশনে, ওটা তোমাকে আজকে তুমি একটা ভালো কলেজে যেতে পারলে না, কিন্তু তুমি পরবর্তীতে যখন কোনো কাজে যখন তুমি যাবে তখন দেখতে পারবা যে হচ্ছে এই এই খাটিটা বা এই হার্ডওয়ার্কটা তখন ওই ওই কাজে শাইন করবে একদিন না একদিন। তাহলে এটাই আমি সারা জীবন মনে রাখি যে দ্য জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। একদম অসংখ্য ধন্যবাদ প্রিয়াংশুকে। আহ, আমি তো বরঞ্চ তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি এত ইনফরমেশন দিলে সকলকে, এবং তুমি এই চ্যানেলের প্রথম পডকাস্ট করলে। খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেক কিছু আমার এতটা হয়তো এক্সপেকটেশন ছিল না, টু বি অনেস্ট, কিন্তু সত্যি তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমি আরও চাইবো, যাতে আবার চাইবো তুমি আবার আমার চ্যানেলে এসে এমনই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, এবং আমরা এরকমই কিছু পডকাস্টের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ প্রিয়াংশুকে। আজকে এই বলে পডকাস্টটা শেষ করছি। যারা এই ভিডিওটিকে বা এই পডকাস্টটিকে পুরোটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং আম, সমস্ত যা প্রিয়াংশুর সমস্ত ডিটেল, সমস্ত অনেক রকম মানে অ্যাকাউন্টস আছে সোশ্যাল মিডিয়াতে, সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রিয়াংশুকে ফলো করুন, যাতে ওর থেকে অনেক রকম হেল্প আপনারা পেতে পারেন, কমেন্ট করতে পারেন, বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হয়ে। আশা করছি প্রিয়াংশু সমস্ত রকমভাবে, যতভাবে চেষ্টা করা যায়, তোমাদেরকে হেল্প করবে। তো তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলসগুলো আছে প্রিয়াংশুর, সমস্ত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই রকমই ভিডিও এই চ্যানেলে আসতে থাকে, আমি আবারও বলছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে অন করে নিও। অসংখ্য কাউন্সিলিং রিলেটেড ভিডিওস এখন আসছে, অলরেডি ডাব্লিউবিজেই কাউন্সিলিং শুরু হয়ে গেছে, এবং যেই মেন্সের কাউন্সিলিংও শুরু হতে চলেছে। তোমরা চ্যানেলটাকে ফলো করো, এবং তার সাথে প্রিয়াংশুর আরও বক্তব্য, যদি তোমার আরও পডকাস্ট তুমি প্রিয়াংশুর সাথে চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্রিয়াংশু, অসংখ্য ধন্যবাদ আবারও তোমার সাথে এমন থ্যাংক ইউ, কোনো থ্যাংক ইউ। একদম আবার এরকম পডকাস্ট আমরা চাইবো, যাতে আবার তোমার সাথে এই রকমই পডকাস্ট করা যায়। ধন্যবাদ।